আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ হাসিনা। এরপর জানিয়ে দিব বাংলাদেশকে $200 মিলিয়ন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে নেতৃত্বে বড় পরিবর্তন, জেলায় জেলায় অফিস চায় দুদক। আরো জানিয়ে দেব 12 জেলায় নতুন এসপি। সর্বশেষ জানিয়ে দিব সাবেক মন্ত্রী ফরহাদকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ হাসিনা। ছাত্র জনতারা ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর 40 দিন পার হয়েছে। এই সময়ের মধ্যে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের ওপর হাসিনা সরকারের সহিংস দমনপীড়নের প্রভাব থেকে বাংলাদেশ ধীরে ধীরে বের হয়ে আসার চেষ্টা করছে। ছাত্র জনতার ওপর দমনপীড়নে 1000-এরও বেশি মানুষের প্রাণ গেছে। আয়রন লেডি হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তোলা শেখ হাসিনা কেন এত দ্রুত ক্ষমতায় তার দখল হারালেন এবং সেই সঙ্গে বাংলাদেশের পরিবর্তনের ধরনও বুঝতে আগ্রহী বৈশ্বিক বুদ্ধিজীবী সম্প্রদায়। 2009 সাল থেকে হাসিনা স্বৈরাচারের মতো বাংলাদেশকে শাসন করছেন। একই সঙ্গে তিনি নির্মমভাবে সমস্ত বিরোধী দলকে চূর্ণ বিচূর্ণ করেছেন। তিনি তার বাবা শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্বকে ঘিরে একটি ধর্ম গড়ে তুলেছিলেন। তবে হাসিনার ক্ষমতাচ্যুতি, তার অধীনে বহুদলীয় গণতন্ত্রের অবক্ষয় এবং একদলীয় শাসন চাপানোর প্রচেষ্টা নিয়ে বাংলাদেশে যে ব্যাপক উদ্বেগ রয়েছে সেটিকে শান্ত করেছে। বাংলাদেশে এটি অবশ্যই জনগণের মুহূর্ত। এছাড়া এই পরিবর্তনকে বর্ণনা করার জন্য বর্ষা বিপ্লবের মতো শব্দ ব্যবহার করা হয়েছে। তবে এই পরিবর্তন স্থায়ী হবে কিনা এবং শিগগিরই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে কিনা তা স্পষ্ট নয়। হাসিনার দল আওয়ামী লীগ যথেষ্ট চাপে পড়েছে, কিন্তু তারা প্রত্যাবর্তনের চেষ্টা করবে। সেটিও আবার এই যুক্তিতে যে তারা দেশের ধর্মনিরপেক্ষ নীতির প্রতিনিধিত্ব করে। হাসিনার 15 বছরের শাসনামলে তার দল জাতীয় জীবনে প্রতিটি ক্ষেত্রে বিস্তার লাভ করতে সক্ষম হয়েছিল। এছাড়া হাসিনার অধীনে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন প্রত্যক্ষ করেছিল, যদিও সেই উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক ছিল না এবং বেকারত্ব ও মূল্যস্ফীতির পাশাপাশি বৈষম্য তীক্ষ্ণ হয়েছিল। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে হাসিনা ভারতীয় আধিপত্যে বাংলাদেশকে $200 মিলিয়ন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর্থিক খাতে কারিগরি সহযোগিতার জন্য বাংলাদেশকে $200 মিলিয়ন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা। রোববার 15 সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক শেষে এ তথ্য জানান ইউএসএআইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কাউর। অঞ্জলি কাউর বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চায়। আমরা এখন চুক্তি অনুযায়ী কাজ করব। এ চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য। ইউএসএআইর উপসহকারী বলেন, এই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে। বিশেষ করে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা স্বাস্থ্য শাসন ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছি। তরুণদের ক্ষমতায়ন নিশ্চিত করে তারা যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকে নজর দিচ্ছি। বাংলাদেশের জনগণ এখানে মূল অগ্রাধিকার। তিনি বলেন, এটি কোনো অ্যামেন্ডমেন্ট নয়, এটি নতুন চুক্তি, এটি নতুন অর্থায়ন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। তিনি আরো বলেন, উপদেষ্টাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা সামনে একসঙ্গে আরো কাজ করার প্রত্যাশা করছি। এদিকে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএসএআইডির সঙ্গে $200 মিলিয়ন চুক্তি সই করেছে বাংলাদেশ। ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্র্যান্ট এগ্রিমেন্ট এর 6ষ্ঠ সংশোধনী চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একেএম শাহাবুদ্দিন, অতিরিক্ত সচিব অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং রিড জে অ্যাশলিম্যান, মিশন পরিচালক, ইউএসএআইডি সংশোধনীতে স্বাক্ষর করেন।
নেতৃত্বে বড় পরিবর্তন, জেলায় জেলায় অফিস চাই দুদক, দুর্নীতির লাগাম টানতে ২০০৪ সালের ২১শে নভেম্বর দুর্নীতি দমন ব্যুরো থেকে স্বাধীন দুর্নীতি দমন কমিশনের যাত্রা। বর্তমানে সারা দেশে ৩৬টি সমন্বিত জেলা কার্যালয়কে কেন্দ্র করে চলছে দুর্নীতি দমন ও প্রতিরোধের কার্যক্রম। তবে অল্প সংখ্যক কার্যালয় ও সীমিত লোকবল নিয়ে প্রায় ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশে জনপ্রত্যাশা পূরণে সংস্থাটিকে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। তার উপর রাজনৈতিক ও আমলাতান্ত্রিক নানামুখী বিরূপ চাপে প্রকৃত কাজের স্বাধীনতা থেকে বঞ্চিত দুদক। ফলে বরাবরই জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতার দায় নিতে হচ্ছে সংস্থাটিকে। মানুষের দরজায় সেবা পৌঁছে দিতে হটলাইন 106, এনফোর্সমেন্ট ইউনিট ও ফরেনসিক ল্যাব সহ নানা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করলেও সীমিত কার্যালয় ও দক্ষ লোকবল স্বল্পতায় কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থাটিকে। ফলে বাস্তবায়ন হচ্ছে না দুদক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। ১২ জেলায় নতুন এসপি। দেশের ১২ জেলায় পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার ১৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান। প্রজ্ঞাপন অনুযায়ী মেহেরপুর, চাঁদপুর, রাঙামাটি, নেত্রকোনা, বরিশাল, গোপালগঞ্জ, পঞ্চগড়, জামালপুর, শরীয়তপুর, বান্দরবান, লক্ষ্মীপুর ও নীলফামারীর জেলায় ১২ পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এই প্রজ্ঞাপনে নেত্রকোনা, বরিশাল, জামালপুর, পঞ্চগড়, গোপালগঞ্জ, শরীয়তপুর, বান্দরবান, রাঙামাটি, লক্ষ্মীপুর ও নীলফামারীর জেলার বর্তমান এসপিদের পুলিশের বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সাবেক মন্ত্রী ফরহাদকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেফতার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। রোববার ১৫ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক এই রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার উপস্থিতিতে এর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে শনিবার ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়। গত ২২ আগস্ট পোশাক শ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিং রোডে ছাত্র জনতার প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্রচারণা, সাহায্য সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছোড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান তিনি। মামলায় আসামির তালিকায় দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, বাংলাদেশ কৃষক লীগ, বাংলাদেশ মৎস্যজীবী লীগের নামও রয়েছে।